দেশের রাজনীতিতে আজকাল একটা নতুন নাম বারবার শোনা যাচ্ছে, ককরোচ জনতা পার্টি বা সংক্ষেপে সিজেপি। কয়েক সপ্তাহ আগেও এই নামটা শুধুই সোশ্যাল মিডিয়ার একটি ট্রেন্ড ছিল, কিন্তু আজ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বিজেপির শীর্ষ নেতৃত্ব, কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে সংগঠনের বড় নেতারাও এই বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলতে বাধ্য হচ্ছে। প্রশ্ন হচ্ছে, একটা মিম ভিত্তিক সোশ্যাল মিডিয়া আন্দোলনকে নিয়ে এত অস্বস্তি কেন? আর কেন এই ঘটনাকে ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পরিচালিত একটি আন্তঃসীমান্ত প্রভাব বিস্তারের অভিযান বলা হচ্ছে? ককরোচ জনতা পার্টি বিতর্ক সত্যিই কি ডিজিটাল বিদ্রোহ, নাকি বিজেপির বিরুদ্ধে পরিকল্পিত অপারেশন? এই বিতর্ককে নতুন মাত্রা দিয়েছেন বিজেপির কেরালা রাজ্য সভাপতি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তিনি দাবি করেছেন, যা ঘটেছে তা নিছক কয়েকজন অসন্তুষ্ট তরুণের ক্ষোভ নয়, বরং এর মধ্যে রয়েছে অত্যন্ত সংগঠিত এবং পরিকল্পিত ডিজিটাল অপারেশনের লক্ষণ। রাজীব চন্দ্রশেখরের বক্তব্য অনুযায়ী সোশ্যাল মিডিয়ার যুগে জনমত গঠন এখন আগের যে কোনো সময়ের চেয়ে সহজ, আর এআই বা বট প্রযুক্তি সেই ক্ষমতাকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। তার মতে, আজ এমন এক সময় এসেছে যখন একটি ছোট দলও হাজার হাজার মানুষের মতামত বলে একটি বয়ান তৈরি করতে পারে। ফলে কোনো ট্রেন্ড বা ডিজিটাল আন্দোলনকে শুধুমাত্র স্বতঃস্ফূর্ত জনমতের বহিঃপ্রকাশ হিসেবে ধরে নেওয়া সবসময় সঠিক নাও হতে পারে। তার যুক্তি হলো, বিশ্বের বিভিন্ন দেশে বহু বছর ধরেই প্রভাব বিস্তারের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে। আগে যেসব কাজ প্রচার মাধ্যম, প্রচারপত্র কিংবা রাজনৈতিক সংগঠনের মাধ্যমে করা হতো, এখন তার বড় অংশই হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। রাজীব চন্দ্রশেখর সরাসরি কোনো দেশের নাম নেননি, তিনি কোন ষড়যন্ত্র তত্ত্বও সামনে আনতে চাননি, কিন্তু তার বক্তব্য ছিল ভারতের উত্থান অনেকের কাছেই অস্বস্তিকর। তিনি বলেন, বহু বছর ধরে বিশ্বের একাংশ ভারতের পরিচয়কে দেখেছে একটি দরিদ্র, দুর্বল এবং নির্ভরশীল দেশ হিসেবে, কিন্তু গত এক দশকে সেই চিত্র বদলেছে। ভারত এখন বৈশ্বিক অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের গুরুত্ব বেড়েছে। নিরাপত্তা ও প্রযুক্তির ক্ষেত্রেও ভারতের অবস্থান আগের তুলনায় অনেক শক্তিশালী হয়েছে। আর এখানে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন, যখন কোনো দেশ দ্রুত শক্তিশালী হয়, তখন কি সবাই সেই উত্থানে খুশি থাকে? তার মতে, বাস্তবতা হলো আন্তর্জাতিক রাজনীতিতে প্রতিযোগিতা সবসময় থাকে, ফলে এমন কিছু শক্তি থাকা অস্বাভাবিক নয় যারা ভারতের প্রবৃদ্ধিকে ধীর করতে চাইবে অথবা ভারতের অভ্যন্তরে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরির সুযোগ খুঁজবে। তবে এখানেই বিতর্কের আরেকটি দিক সামনে আসে। সমালোচকদের প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় যদি কিছু তরুণ সরকার বিরোধী মতামত প্রকাশ করে, তাহলে সেটাকে কেন সঙ্গে সঙ্গে কোনো আন্তর্জাতিক প্রভাব বিস্তারের অংশ হিসেবে দেখা হবে? কারণ বাস্তবতা হলো, গত কয়েক বছরে দেশের তরুণদের মধ্যে চাকরি, পরীক্ষা, শিক্ষা ব্যবস্থা এবং অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বেড়েছে। বহু প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে, প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলন হয়েছে, নিট পরীক্ষা নিয়ে দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং অভিভাবক রাস্তায় নেমেছেন। তাহলে কি এই ক্ষোভই সোশ্যাল মিডিয়ায় প্রতিফলিত হচ্ছে? রাজীব চন্দ্রশেখরের বক্তব্য এখানে কিছুটা আলাদা। তিনি স্বীকার করেছেন যে তরুণদের মধ্যে অসন্তোষ রয়েছে, এটা বাস্তব, কিন্তু তিনি এটাও মেনে নিয়েছেন যে সুযোগের তুলনায় প্রত্যাশা দ্রুত বাড়ছে, ফলে হতাশা তৈরি হওয়া স্বাভাবিক। তিনি স্পষ্টভাবে বলেছেন যে ভিন্ন মত গণতন্ত্রের জন্য কোনো সমস্যা নয়, বরং গণতন্ত্রের মূল শক্তি হলো মত প্রকাশের স্বাধীনতা, বিতর্ক এবং প্রশ্ন তোলার অধিকার। কিন্তু তার দাবি, সব ভিন্নমত আর সব ডিজিটাল ট্রেন্ডকে এক জিনিস হিসেবে দেখা উচিত নয়। তার মতে, প্রকৃত অসন্তোষ এবং পরিকল্পিত ডিজিটাল প্রভাব বিস্তারের মধ্যে পার্থক্য রয়েছে, আর সেই পার্থক্য বোঝা এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ যদি কোনো গোষ্ঠী কৃত্রিমভাবে বয়ান তৈরি করে, বট নেটওয়ার্ক ব্যবহার করে সেটিকে ভাইরাল করে এবং সাধারণ মানুষের ক্ষোভকে আরও উস্কে দেয়, তাহলে সেটা শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নে সীমাবদ্ধ থাকে না, সেখান থেকে শুরু হয় তথ্যযুদ্ধ। আর তথ্যযুদ্ধের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, অনেক সময় সাধারণ মানুষ বুঝতেই পারেন না যে তারা একটি পরিকল্পিত প্রচারণার অংশ হয়ে উঠেছে। তবে এই পুরো বিতর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সম্ভবত অন্য জায়গায়। কারণ একই সাক্ষাৎকারে রাজীব চন্দ্রশেখর সরকার প্রশাসনের ব্যর্থতার কথাও স্বীকার করেছেন। বিশেষ করে নিট এবং এনটিএ বিতর্কে নিয়ে তার বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্টভাবে বলেছেন যে পরীক্ষার ব্যবস্থাপনায় ব্যর্থতা হয়েছে। তিনি মেনে নিয়েছেন যে শিক্ষার্থী এবং অভিভাবকদের আস্থা নষ্ট হয়েছে। তিনি এটাও স্বীকার করেছেন যে অনলাইন পরীক্ষাভিত্তিক ব্যবস্থায় রূপান্তরের প্রক্রিয়া মসৃণ ছিল না। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি বলেছেন যে এনটিএ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি। এখানে রাজনৈতিকভাবে একটি বড় বার্তা রয়েছে, কারণ সাধারণত সরকার পক্ষের নেতারা এমন বিতর্কে পুরো বিষয়টিকেই অস্বীকার করার চেষ্টা করেন, কিন্তু রাজীব চন্দ্রশেখর সরাসরি ব্যর্থতার কথা স্বীকার করেছেন। তার বক্তব্য অনুযায়ী এই ধরনের প্রযুক্তিগত রূপান্তরের সঙ্গে একাধিক বেসরকারি সংস্থাও যুক্ত থাকে, ফলে কোথায় ভুল হয়েছে এবং কারা দায়ী তা খুঁজে বের করা জরুরি। তিনি দাবি করেছেন, নরেন্দ্র মোদীর সরকারের জবাবদিহিতা ছাড়া
কেউ পার পেয়ে যাবে না। সরকার হয়তো প্রকাশ্যে সবসময় জানাবে না কার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু যারা নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেননি তাদের জবাবদিহি করতে হবে। এখানে রাজনৈতিক পর্যবেক্ষকরা বিষয়টিকে আরো গভীরভাবে দেখছেন, কারণ একদিকে বিজেপি বলছে যে সোশ্যাল মিডিয়ার কিছু প্রচারণা পরিকল্পিত এবং সংগঠিত, অন্যদিকে একই সঙ্গে তারা স্বীকার করছে যে যুব সমাজের ক্ষোভেরও বাস্তব কারণ রয়েছে। অর্থাৎ বিজেপির সামনে এখন দ্বৈত চ্যালেঞ্জ। একদিকে তাদের মোকাবেলা করতে হচ্ছে ডিজিটাল যুগের তথ্যযুদ্ধকে, অন্যদিকে তাদের উত্তর দিতে হচ্ছে চাকরি, শিক্ষা, পরীক্ষা ব্যবস্থা এবং অর্থনৈতিক সুযোগ নিয়ে তরুণ প্রজন্মের বাস্তব উদ্যোগকে। এটা আসলে নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি। একটা সময় রাজনৈতিক লড়াই হতো ময়দানে, তারপর সেটা টেলিভিশনের স্টুডিওতে পৌঁছায়, আর এখন সেই লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে হয়ে উঠেছে মোবাইল ফোনের স্ক্রিন, যেখানে একটি মিম, একটি হ্যাশট্যাগ কিংবা একটি ভাইরাল ভিডিও কখনো কখনো হাজারো রাজনৈতিক বক্তৃতার চেয়েও বেশি প্রভাব ফেলতে পারে। ফলে আসল প্রশ্ন এখন আর শুধু সিজেপিকে কে তৈরি করেছে, এর পিছনে কারা রয়েছে, সেই প্রশ্নে সীমাবদ্ধ নেই। বড় প্রশ্ন হলো, ভারতের রাজনীতিতে কি নতুন এক ডিজিটাল বিরোধী শক্তির উত্থান ঘটেছে, নাকি এটি শুধুই ক্ষণস্থায়ী সোশ্যাল মিডিয়া উত্তেজনা যা কিছুদিন পরে হারিয়ে যাবে? সেই উত্তর হয়তো আগামী কয়েক মাসের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। তবে একটা বিষয় নিশ্চিত, দেশের রাজনৈতিক লড়াই এখন আর শুধু ভোট বাক্সে সীমাবদ্ধ নেই, সেই লড়াই সমানভাবে চলছে ডিজিটাল জগতেও, যেখানে জনমতি সবচেয়ে বড় অস্ত্র আর তথ্যই সবচেয়ে বড় শক্তি। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।